রোশনির উপর ঝাঁপিয়ে পড়ে। শত চেষ্টা করেও রোশনি তার বাঁচাতে পারল না। ওয়াশরুম থেকে বাবু বের হয়ে দেখলো রোশনি খাটের এক কোণে বসে কান্না করছে। বাবু রোশনির কাছে গিয়ে বলল, আরে পাগলি, কান্না করছিস কেন? এখানে কান্না করার কি আছে? রোশনির শরীরে একটুও শক্তি পাচ্ছে না। একটু আগে রোশনির শরীরে কালবৈশাখীর তুফান বয়ে গেছে। রোশনি কোন রকম নিজের কাপড়গুলো ঠিক করতে করতে বলল, স্যার, আপনি আমার সবকিছু শেষ করে দিলেন। আমি এই মুখ এখন আমার মা বাবাকে দেখাবো কি করে? পাড়া প্রতিবেশীকে আমি কি জবাব দেব? কোন মুখ নিয়ে আমি তাদের সামনে দাঁড়াবো? বাবু একটা মুচকি হাসি দিয়ে বলল, বোকা মেয়ে, এগুলো কেউ জানবে না, তবে আমার কথা যদি না শুনিস তাহলে কিন্তু সবাই জানবে। বাবুর কথা শুনে রোশনি অবাক হয়ে তাকিয়ে রইল বাবুর দিকে। বাবু আবারও বলল, এখন থেকে নিয়মিত আমার কথা মতো চলবি, প্রতিদিন আমাকে সময় দিবি, এর মানে আমাকে একটু সুখ দিবি, অন্যথায় এই রুমে ঘটে যাওয়া সব ঘটনা বাইরের সবাই জেনে যাবে। বাবুর কথা শুনে রোশনি বলল, লম্পট, তোকে আমি অনেক সম্মান করতাম। তুই বাহির থেকে দেখতে মানুষের মতো হলেও ভেতরের দিক থেকে তুই একটা নরপশু। আমি তোকে পুলিশে দিব, আমি তোর নামে মামলা দিব। রোশনির মুখে এমন কথা শুনে বাবু রাগান্বিত হয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? দাঁড়া, তোর একদিন কি আজ আমার একদিন। বলেই রোশনিকে সজোরে একটা ধাক্কা মারে বাবু। ধাক্কা খেয়ে রোশনি গিয়ে খাটের কোনায় পড়ে। মাথায় প্রচন্ড আঘাত পায়। সাথে সাথে রোশনি অজ্ঞান হয়ে পড়ে। এমন অবস্থায় বাবু কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। বাবু অস্থির হয়ে পড়েছে। কি থেকে কি হয়ে গেল? এখন যদি মেয়েটা মারা যায় তাহলে কি হবে? সব ভাবতে ভাবতে বাবু আবারও বিচলিত হয়ে পড়েছে। বাবু লক্ষ্য করে দেখলো রোশনির খাটের কোনায় পড়ে মাথার ডান পাশে বড় ধরনের জখম হয়ে গেছে। বাবু রোশনির জ্ঞান ফেরানোর জন্য অনেক চেষ্টা করছে। এমন সময় বাবুর ফোনের রিংটোনটা বেজে ওঠে। বাবু ফোন হাতে নিয়ে দেখলো তার ছোট ভাই সাইফুল বাবুকে কল দিয়েছে। সাইফুলের কল দেখে বাবু স্বাভাবিক হয়ে কল রিসিভ করলো। বাবু কল রিসিভ করতেই সাইফুল বলল, ভাইয়া তুমি এখন কোথায়? বাবু বলল, কেন, আমি তো অফিসে। সাইফুল বলল, তুমি তাড়াতাড়ি আমাদের বাসার পাশের ক্লিনিকটাতে চলে আসো। সাইফুলের কথা শুনে বাবু চমকে ওঠে। বাবু আতঙ্কিত হয়ে বলল, কেন সাইফুল, কার কি হয়েছে? ভাইয়া, একটু আগে ভাবি বাথরুমে পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পেয়েছে। ডাক্তার বলেছে আল্লাহ আল্লাহ করতে। ভাইয়া, এখন কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি চলে এসো। বলেই সাইফুল ফোনটি কেটে দিল। বাবু রোশনিকে ফেলে রেখে তাড়াতাড়ি করে ক্লিনিকের দিকে ছুটে গেল। এদিকে প্রিয়ার বাবা মোমিন খান ও ইমা বেগম অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে। বাবু দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবা, প্রিয়ার কোনো খবরাখবর জানতে পেরেছো? মোমিন খান বললেন, না রে বাবা, ডাক্তার বলেছে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, এখন সবকিছু উপরওয়ালার হাতে। এটা বলেই মোমিন খান হাউমাউ করে কান্না করতে লাগলেন। মোমিন খানের এমন কান্না করতে দেখে ইমা বেগম বললেন, প্রিয়ার বাবা, আল্লাহকে ডাকেন। এমন সময় অপারেশন থিয়েটার থেকে একজন নার্স এসে বলল, আমরা বাচ্চাকে বাঁচাতে পেরেছি, আপনার মেয়ে হয়েছে, কিন্তু মায়ের ব্যাপারে এখনো কোনো কিছু বলা যাচ্ছে না। আর হ্যাঁ, প্রচুর পরিমাণ লাগবে, গ্রুপ ও পজিটিভ, ইমার্জেন্সি ভাবে আপাতত 2 ব্যাগ জোগাড় করুন। বাবু বলল, ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার স্ত্রীকে বাঁচান। বাবুর কথা শুনে নার্স বলল, তাহলে আপনি রোগীর স্বামী? বাবু মাথা নাড়িয়ে উত্তর দিল। নার্স বলল, আপনি স্যারের সাথে তাড়াতাড়ি দেখা করুন, স্যার আপনাকে দেখা করতে বলেছেন। বলেই আবার নার্স অপারেশন থিয়েটারের ভেতরে চলে যায়। বাবু তাড়াহুড়ো করে ডাক্তার রুমের দিকে পা বাড়ায়। বাবু ডাক্তারের রুমে ঢুকতেই ডাক্তার বাবুকে বসতে বলল। একটা চেয়ার টেনে বাবু বসলো। ডাক্তার বলল, দেখেন বাবু সাহেব, হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বুঝতে পারছি না কি হবে। গর্ভবতী অবস্থায় এভাবে চলাফেরা করা ঠিক না, একটু সতর্ক থাকতে হয়। উনি ওয়াশরুমে পা স্লিপ করে পড়ে পেটে যে ব্যথা পেয়েছেন, তাতে করে মনে হয় না উনি স্বাভাবিক হয়ে ফিরে আসবে। আমরা ওনাকে লাইফ সাপোর্টে রেখেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। বাবু ডাক্তারের হাতে ধরে বলল, যত টাকা লাগে আমি দিব, আপনি টাকার জন্য কোনো চিন্তা করবেন না। তবু স্যার আপনি আমার স্ত্রীকে বাঁচান, প্লিজ স্যার। ডাক্তার বলল, দেখুন বাবু সাহেব, আমি আপনাকে আগেও বলেছি এই অ্যাক্সিডেন্টটা খুবই ক্রিটিক্যাল একটা অ্যাক্সিডেন্ট। গর্ভবতী অবস্থায় এ ধরনের অ্যাক্সিডেন্ট হলে 99% রোগী মারা যায়। ডাক্তারের কথা শুনে বাবু হাউমাউ করে কান্না করতে লাগলো। ডাক্তার বাবুকে সান্ত্বনা দিয়ে বলল, বাবু সাহেব এভাবে ভেঙে পড়বেন না, মনকে শক্ত করুন। বাবু ডাক্তারকে আর কিছু না বলে আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল। বাবু, মোমিন খান ও ইমা বেগম হসপিটালের দরজায় দাঁড়িয়ে আছে। এমন সময় ভিতর থেকে নার্স এসে বলল, আমরা অনেক চেষ্টা করেও রোগীকে বাঁচাতে পারলাম না, আপনারা এখন ভিতরে যেতে পারেন। নার্সের মুখে এমন কথা শুনে সবাই চমকে উঠল। মোমিন খান ও ইমা বেগম তাদের একমাত্র মেয়ের মৃত্যুর কথা শুনে হাউমাউ করে কান্না করতে লাগলো। বাবু নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই বলতে পারছে না বাবু। বাবুর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। বাবু মোমিন খান ও ইমা বেগমকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। তারপর বাবু মোমিন খান ও ইমা বেগমকে নিয়ে রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকেই বাবু দেখতে পেল প্রিয়ার মরদেহটি হসপিটালের বেডে পড়ে আছে। প্রিয়াকে এই অবস্থা দেখে বাবু নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সকালে যাকে বাসায় রেখে অফিসে গেল বাবু, সে কিনা বিকালে লাশ হয়ে হসপিটালের বেডে পড়ে আছে। মোমিন খান ও ইমা বেগম প্রিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এমন সময় রুমে প্রবেশ করলো বাবুর ছোট ভাই সাইফুল। সাইফুল রুমে ঢুকে চমকে উঠল। বাবু সাইফুলকে কিছু বলতে যাবে, কিন্তু
কিছুই বলতে পারল না। সাইফুলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো বাবু। ওর বড় ভাইয়ের কান্না দেখে সাইফুলও কান্না করতে লাগলো। এমন সময় নার্স একটি বাচ্চা নিয়ে রুমে প্রবেশ করে। বাবুর কোলে বাচ্চাটিকে দিয়ে নার্স রুম থেকে বের হয়ে গেল। বাবু বাচ্চাটিকে কোলে নিতেই চোখ পড়ল বাচ্চাটির কপালে। বাবু দেখতে পেল বাচ্চাটির কপালের ডান পাশে একটি লাল দাগ। বাবু থমকে উঠল লাল দাগটা দেখে। যে লাল দাগটা বাবু একটু আগে রোশনির কপালে দেখেছিল, তা কি করে সম্ভব? বাবু আর কিছুই ভাবতে পারছে না। বাবুর চোখের সামনে বার রোশনির মুখটা ভেসে উঠছে। নিজের ইজ্জত বাঁচানোর জন্য রোশনি কতই না চেষ্টা করেছিল। বাবুর কানে বারবার একটা শব্দই বেশি আসছে, স্যার আমার এত বড় সর্বনাশটা করবেন না, আমাকে ছেড়ে দিন স্যার। বাবু কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। বাবু বারবার নিজেকে প্রশ্ন করছে, এটা কিভাবে সম্ভব? আমার আঘাতে যে দাগটা রোশনির কপালে হয়েছে, ঠিক সেই লাল দাগটা আমার নবাগত মেয়ের কপালে কি করে আসলো? বাবু তার ভাবনার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। বাবু একটা কথা বুঝতে পেরেছে, সে তার করা অন্যায়ের বিচার পেয়েছে। যতটা অন্যায় রোশনির সাথে হয়েছে, তার থেকেও হাজার হাজার গুণ বেশি মাসুল দিতে হচ্ছে। বাবু নিজেকে মনে মনে ধিৎকার দিতে লাগলো। কোলে থাকা বাচ্চাটাকে বুকের সাথে শক্ত করে ধরে বাবু বলতে লাগলো, এটা আমার করা অন্যায়ের ফসল। যে অত্যাচার আমি রোশনির সাথে করেছি, সেই অত্যাচারের প্রাপ্তি হচ্ছে আমার ঔরসে জন্ম নেওয়া নবাগত এই নিষ্পাপ শিশুটি। বাবুর এমন কথা শুনে সবাই অবাক হয়ে বাবুর দিকে চেয়ে থাকে। সম্মানিত দর্শক, অন্যের সাথে করা অত্যাচার যদি প্রকৃত নিয়ম অনুযায়ী আপনার উপর ফিরে আসে, তাহলে সহ্য করতে পারবেন তো? কারণ প্রকৃতি কখনো কারো সাথে জুলুম করে না, সে তার প্রাপ্ত প্রাপ্তিকে সুধে আসলে বুঝিয়ে দেয়।